এক একটা কেন্দ্র থেকে 95% অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশনই মুসলমান, এটা একটা ভয়ঙ্কর সাইন। যেই যাদের নাম বাদ যাচ্ছে তারা সমস্ত নাগরিক অধিকার এরপরে পাবেন। প্রচার করা হয় যে ভোট দিন, আরো সংখ্যা, এটা আপনার অধিকার। এখানে বলা হচ্ছে আপনি আপনার নামের বানানে একটা জফলা পড়েনি বলে আপনি ভোট দিতে পারবেন। তো এখানে যখন নরেন্দ্র মোদীরা বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, ফেয়ার ইলেকশন হবে, ফেয়ার কোথায়? যেখানে 27 লক্ষ লোককে বাদ দিয়ে আছেন, তার নামটা ভোটার লিস্ট থেকে সরিয়ে দেওয়া এবং তাকে এই যে আরেকবার লাইনে দাঁড় করানো, এটা অমানবিক। 2002 সালের পর ফের দেশ জুড়ে হচ্ছে ভোটার তালিকার সংশোধন। তবে এবার বিশেষ SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তা নিয়ে একাধিক প্রশ্ন। আইনত বৈধতা তো রয়েছে, SIR করা যায়, কিন্তু তার যে পদ্ধতি সেগুলো নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আমরা দেখেছি বিহার সহ অন্যান্য যে সমস্ত রাজ্যে এই SIR হয়েছে সেখানে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো এই বিষয়গুলি আসেনি, ট্রাইব্যুনাল গঠন করতে হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে এগুলো করতে হয়েছে। কেন? এই প্রশ্নগুলো উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন অল্ট নিউজের সিনিয়র এডিটর ইন্দ্রদীপ ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। স্যার, আমরা সংশোধিত তালিকা প্রকাশের পর দেখলাম যে প্রায় সব মিলিয়ে 91 লক্ষ নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন 60 লক্ষ ছিল, সেখান থেকেও প্রায় 27 লক্ষের বেশি কিছু নাম বাদ গিয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, যতটাই প্রক্রিয়াটা এগিয়েছে নতুন নতুন বিষয় অ্যাড হয়েছে। কেন? আসলে উদ্দেশ্যটা কি? এখন SIR এর উদ্দেশ্য অবশ্যই এর নামের মধ্যেই লুকিয়ে আছে। এর উদ্দেশ্যটা সেটা হচ্ছে নির্বাচনী তালিকা, ভোটার লিস্ট, ইলেকটোরাল রোল, সেটা সংশোধন করা। এখন সংশোধন আর নিবিড় সংশোধন, রিভিশন আর ইন্টেন্সিভ রিভিশন, এই দুটোর একটা তফাৎ আছে। এবং সেটা এই পুরো ব্যাপারটা, মানে আমাদের দেশে যে নির্বাচন হয় সেটা একটা রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1950, জনপ্রতিনিধিত্ব আইন, সেটা দ্বারা পুরো এই ব্যাপারটা পরিচালিত হয়। তার সেকশন 21-এ এই ভোটার লিস্ট সংশোধন এর প্রভিশনগুলো রয়েছে। 21 সাবসেকশন 1-এ ভোটার লিস্ট তৈরি করার কথা আছে এবং সেকশন 21 সাবসেকশন 2-তে রিভিশনের কথা বলা আছে। রিভিশন কখন হতে পারে? 1, ভোটের আগে, সেটাও বলা আছে। 2, যখন নির্বাচন কমিশন মনে করবে তখন। দুটো কথাই বলা আছে। তো সুতরাং এর উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিকভাবে ভোটার লিস্টকে সংশোধন করা। সেটা মাঝে মাঝেই হয়। নিবিড় সংশোধন মানে হচ্ছে ডোর টু ডোর পৌঁছে যাওয়া, মানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার বাড়িতে এসে যাচাই করে দেখবেন যে তা হয়েছে, এখানে হয়েছে। এইবারে এখানে এই যে জনপ্রতিনিধিত্ব আইন, এর মধ্যে আরো কতগুলি কথা আছে যেগুলোতে আমরা পরে আসবো। আপনি যেহেতু উদ্দেশ্যের কথা জিজ্ঞেস করছেন, উদ্দেশ্য এটাই। এবারে বাংলা ভাষায় উদ্দেশ্য বলে একটা শব্দ আছে, আবার অভিসন্ধি বলে একটা শব্দ আছে। তো এখন উদ্দেশ্য তো এটা ছিল, এটা দিয়ে ব্যাপারটা শুরু হয়েছিল। তারপরে ব্যাপারটা যত এগিয়েছে তত উদ্দেশ্যের থেকে অভিসন্ধিটা বড় হয়ে উঠেছে বলে অনেকে মনে করছেন। এবারে আমরা মানে সাংবাদিক হিসেবে অভিসন্ধির মধ্যে যাওয়া খুব একটা ডেঞ্জারাস টেরিটরি, যাকে বলে, খুব গোলমেলে জায়গা। তো আমরা শুধু ডেটা দেখতে পারি, সামনে রাখতে পারি মানুষের সামনে, এবং প্রশ্ন তুলতে পারি। তার পেছনে কি ইন্টেনশন আছে, কি অভিসন্ধি আছে, সেটা ডেটাই বলে দিচ্ছে, সেটা আমরা বলছি না। ডেটা সেই প্রশ্নগুলো তুলছে। তো সেইখানে এসেই SIR এর এই উদ্দেশ্য আর অভিসন্ধির মধ্যে একটা তফাৎ তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের প্রতিবেদনে আমরা দেখেছি আপনারা যে ডিকোড করেছেন ডেটা বালিগঞ্জ বিধানসভা আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, তারপরে আমরা প্রথম একটা আর্টিকেলে করেছিলাম। তারপর গতকাল আমরা আরেকটা আর্টিকেল পাবলিশ করেছি, যেখানে আমরা আরো 4টে বিধানসভার ডেটা বের করেছি। মানিকচক, মালদার 2টো এবং মুর্শিদাবাদের 2টো। সো এখনো অবধি আমরা মোট 6টা বিধানসভার 12,60,000-এর বেশি মানুষের ডেটা আমরা যাকে বলে ডিজিটাইজ করেছি। কি বুঝলেন? কতটা জটিল না সহজ?
মানে এই কাজটা তো অত্যন্ত জটিল। অবশ্যই প্রথমে কাজটা যতটা জটিল ছিল, আমরা যখন মানে প্রথম দুটো যখন আমরা করেছি ভবানীপুর এবং বালিগঞ্জ, তখন কাজটা যতটা জটিল ছিল, পরের ধাপে তার চেয়ে একটু সহজ হয়েছে। কারণ প্রথম দেখুন, এই পুরো জিনিসটা মুখে বলে বোঝানো খুব কঠিন, কারণ এটা একটা অত্যন্ত জটিল, প্রথম পর্যায়ে আমরা যেটা সম্মুখীন হয়েছি, এটা একটা অত্যন্ত জটিল একটা টেকনিক্যাল প্রসেস, সেটা মুখে পুরোটা বোঝানো একটু সমস্যা। তবে আমি এইটুকু বলতে পারি যে আপনি মানে যেভাবে ডেটাটা আছে সেটা মানে ইলেকশন কমিশনের কাছে স্ট্রাকচার্ড ডেটা আছে, কিন্তু ইলেকশন কমিশন যেটা প্রকাশ করে, আপনি যদি ডাউনলোড করেন ওদের ওয়েবসাইট থেকে, তাহলে যেটা পাবেন সেটা মেশিন রিডেবল নয়। এই নিয়ে অনেক কথা হয়েছে, রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন প্রথমে। এবারে মানে আরো সহজ করে দর্শকদের জন্য বলতে গেলে বলতে হয় মেশিন রিডেবল নয় মানে কি, মানে সেটাকে আপনি সেখানে আপনি কারোর নাম দিয়ে, কারোর ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারবেন না। এটা একটা স্ক্যান্ড ইমেজ ধরনের, মানে ইট ইজ নট অ্যাকচুয়ালি মানে ফটো তুলে আপলোড করা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা তাই, একটা স্ক্যান্ড ইমেজ। সেখানে কারণ হচ্ছে, দেখুন এর কারণ হচ্ছে, এটা কিন্তু প্রথমে এটা বুঝতে হবে, এটা কিন্তু বাংলায় এই বেঙ্গল ইলেকশনের জন্য নতুন হচ্ছে ব্যাপারটা এরকম নয়। কোনোদিনও ইলেকশন কমিশন মেশিন রিডেবল ডেটা প্রকাশ করেনি। এবার ধরুন 2000 সালের আগে যখন মানে প্রি ডিজিটাল সময়ে এটা তো ছাপানো হতো, খাতা সিস্টেম ছিল। তারপর যখন আমরা ডিজিটাল এই যে মানে সবকিছু ডিজিটাইজ হতে আরম্ভ করলো, তখনও এটা একটা সিদ্ধান্ত, হ্যাঁ, এটা একটা সিদ্ধান্ত ইলেকশন কমিশনের, যে মানে ভারতবর্ষের মতো যে দেশে যেখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পৃথিবীর অনেক মানে অগ্রগণ্য ভারত এই বিষয়ে, কারণ জনসংখ্যা এত বেশি, আমাদের আধার, আমাদের আরো এত কিছু, এগুলো সব ডিজিটাইজ হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার মতো তো ডিজিটাল ইন্ডিয়া এত ঢাকঢোল পেটানো হয় সেই নিয়ে, কিন্তু এটাকে ডিজিটাইজ করা হয়নি। এবারে প্রথমে তো বললাম 2000 সালের আগে এগুলো তো ছাপানো ছিল, তারপর থেকে যখন এটা ডিজিটাল মাধ্যমে এলো, তখনও সবসময় এটা এইভাবেই প্রকাশ করা হয়েছে। এবং এই বাংলায় নির্বাচনের আগে যখন এই প্রশ্নটা বারবার উঠছে, তখন জ্ঞানেশ কুমার একটা ব্যাখ্যা দিয়েছিলেন, মানে সেটা সাধারণ বুদ্ধিতে সেটা বোঝা সম্ভব নয়। উনি বলেছিলেন যে ইট রিস্কস বিং কম্প্রোমাইজড, মানে মেশিন রিডেবল ডেটা হলে, মানে যাকে আমরা আরেকটু প্রযুক্তির ভাষায় বলা যেতে পারে সিএসভি ফাইল, মানে কমা সেপারেটেড ভ্যালু। কমা সেপারেটেড ভ্যালু মানে ফাইলটা এমন ভাবে আপনি পাবেন যেখানে প্রতিটা ভ্যালু মানে এখানে হচ্ছে ইলেকশন আইডি নাম্বার, নাম, আপনি পুরুষ না মহিলা ইত্যাদি ডেটাগুলো, এগুলো কমা দিয়ে একটা ফাইলের মধ্যে কমা সেপারেটেড অবস্থায় রাখা থাকে। সেটাকে আপনি মানে খুব সহজেই একটা এক্সেল শিটে বা অন্য যে সফটওয়্যার ইউজ করে আপনি অ্যানালাইজ করতে চান সেখানে ফেলতে পারবেন। এবার এটা প্রকাশ করাটা খুব সহজ কাজ, কিন্তু এটা প্রকাশ না করার সিদ্ধান্তটা ইলেকশন কমিশন নিয়েছেন। এটা করলে আমাদের কাজ অনেক সহজ হতো। এটা করলে যে কোনো রাজনৈতিক গবেষক, সাংবাদিক এবং যারা নির্বাচন নিয়ে কাজ করছেন তাদের কাজটা অনেক সহজ হতো। এবার নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা এটা করবেন না। কেন করবেন না এই প্রশ্ন বারবার উঠেছে। জ্ঞানেশ কুমার বলেছেন, যদি ধরুন পিডিএফ ফাইল দেওয়া হয়, মানে যে পিডিএফ সার্চেবল, সেটা নাকি এডিট হয়ে গিয়ে ভোটার তালিকাটা করাপ্ট হয়ে যেতে পারে। এবার এটার তো কোনো মানে হয় না। যে একটু মানে সামান্যতম মানে কম্পিউটার ব্যবহারের নলেজ জ্ঞান যার আছে, সে জানে যে আমি যদি ওটা ডাউনলোড করে এডিট করি, তাহলে অরিজিনাল ফাইলটা অ্যাজ ইট ইজ থাকছে। তো এবার এই ব্যাখ্যাটাই একমাত্র ব্যাখ্যা হিসেবে উঠে এসছে। সরাসরি ব্যাখ্যাই একটাই বলেছেন, একটা প্রেস কনফারেন্স উনি বলেছিলেন গত বছর শেষের দিকে। তো এটা আমার বোধগম্য নয়, আরো অনেকের কাছে এটা খুব হাস্যকর মনে হয়েছে। এর বাইরে এর উদ্দেশ্য কি আমি জানি না। এর ঘোষিত উদ্দেশ্য এটা, যে ব্যাখ্যাটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, বা আরো অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। একদমই আমি এই প্রসঙ্গেই প্রশ্নটা করতে চাইছিলাম, কিন্তু এই যে তথ্যকে জনগণ থেকে দূরে রাখার একটা চেষ্টা বোঝাই যাচ্ছে, মানে কেন? এটা তো দেখুন, জনগণেরও তো অধিকার জানার যে আমার তথ্যগুলো মানে আমি আছি কি নেই। এটাকে আপনাকে একটু বড় ছবিটা দেখতে হবে। নির্বাচন কমিশনের কি স্বার্থ থাকবে? বিগ পিকচার একটা দেখতে হবে এখানে। সেটা হচ্ছে যে কোনো শাসক চায় ইনফরমেশন ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করতে। শুধু শাসক নয়, আমরা সকলেই চাই যে আমার সম্বন্ধে কতটা তথ্য বাইরে বেরোবে সেটা আমি কন্ট্রোল করতে চাই। আমি চাই যে এই জিনিসগুলো কেউ যেন না জানে, এই জিনিসগুলো যেন জানে। এবার আপনি ব্যক্তিগত মানুষ, ব্যক্তিগত পরিসরে সেটা করতে পারি,
কিন্তু যখন একটা রাষ্ট্র চলছে, একটা সরকার চলছে, তখন সরকার কোন কোন তথ্যগুলো আপনাকে দিতে চাইছে না তাই দিয়ে মানুষ অনেক কিছু বুঝতে পারে। যেমন পিএম কেয়ার ফান্ড, এতে কত খরচা হয়েছে, বারবার এই নিয়ে আরটিআই হয়েছে, বলেছেন এগুলো আমরা বলবো না। কেন বলবো না? তার কোনো কারণ নেই। এবার মানুষ বুঝে নিয়েছে, কেন বলবে না, তার নিজেদের মতো করে বুঝে নিয়েছে। সুতরাং এই যে এটা শুধু, আমি আপনার প্রশ্নে আসছি, নির্বাচনের প্রশ্নে আসছি, তার আগে এই যে মূলধারার যে মিডিয়া, তারা শুধু সরকারের মানে তারা স্টেনোগ্রাফারে উঠেছে, গভর্নমেন্ট যা বলে সেটাকে তারা রিরাইট করে পাবলিশ করে। তো এই জিনিসটা, এই যে পুরো মিডিয়াকে কন্ট্রোল করার একটা প্রবণতা, সোশ্যাল মিডিয়ায় এই প্রচন্ডভাবে সেন্সরশিপ, যেটা গত এক মাসে দেখেছেন নিশ্চয়ই, মানে আইটি অ্যাক্ট 69 এর কি মানে বহুলভাবে তার দুর্ব্যবহার হচ্ছে, মানে সামান্যতম সমালোচনা সেটাকে উইথহেল্ড ইন ইন্ডিয়া হয়ে যাচ্ছে, সেটা এক্সপোস্ট হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক। এই যে সামগ্রিকভাবে ইনফরমেশন ইকোসিস্টেমকে কন্ট্রোল করার চেষ্টা, এটাই সরকার বারবার করে এসছে। আবারও বলছি, কেন অভিসন্ধি কি তার মধ্যে যাচ্ছি না, সেটা দর্শক পাঠক নিজে বিবেচনা করবেন, কিন্তু করে এসছে। এবার আমি এই ব্যাপারটাকেও সেই একই প্রসঙ্গে দেখতে চাইব। এবার দেখুন, যখন আমরা এই যে ডিজিটাইজ করেছি, তখন কতগুলো পরিষ্কার ট্রেন্ড বেরিয়ে এসছে। তখনই মানুষ প্রশ্ন করছে, তাহলে এই ট্রেন্ডগুলো যাতে চোখের সামনে না আসে, তাহলে সেই কারণেই কি এই লুকোচুরি? এবার এর উত্তর আমরা জানি না, আমরা শুধু প্রশ্ন তুলতে পারি, আমরা ডেটা সামনে রাখতে পারি, প্রশ্ন তুলতে পারি। যেমন আমরা এই এখনো অব্দি 6টা বিধানসভা কেন্দ্র, অর্থাৎ মানিকচক, মোথাবাড়ি, শামশেরগঞ্জ, বহরমপুর এবং কলকাতার 2টো, বালিগঞ্জ এবং ভবানীপুর, এই 6টা কেন্দ্রের 12,60,000 মতো মানুষের ডেটা আমরা ডিজিটাইজ করেছি। আবারও বলছি, সেটা প্রথম দিকে কাজটা অত্যন্ত কঠিন ছিল, বারবার ট্রায়াল এন্ড এরর করতে হয়েছে এবং সেগুলোর জন্য খরচ হয়েছে। এগুলো তো এত ম্যাসিভ ডেটা, আমি বলছি আপনাকে 558টা মোট ফাইল আমরা ডাউনলোড করেছি। 10টার বেশি ফাইল একসঙ্গে ডাউনলোড করা যায় না। সুতরাং দেখছিলাম, এবং প্রত্যেকটা ফাইলের জন্য ক্যাপচা আছে, আমরা আমাদের আর্টিকেলে দেখিয়েছি, আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। সেই ক্যাপচা আপনি যদি সঠিক দেন, তাহলেও দেখাচ্ছে যে ইট ইজ রং, রাইট? এটা বারবার হচ্ছে। সেই বাধাগুলো আমরা অতিক্রম করেছি এবং ম্যানুয়ালি ডাউনলোড করা সম্ভব নয়। তারপরে তখন আমরা AWS এর সাহায্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা পলিটিক্যাল কাজ, সেখানে করা মুশকিল আছে। তখন আমরা এআই টুলে, বিভিন্ন এআই দিয়ে চেষ্টা করেছি, মানে জেমিনি, ফ্ল্যাশ। এবার তাই দিয়ে আমরা যে ডিজায়ার্ড রেজাল্ট আমরা চাই, যে রেজাল্টের যে মানে তখন সেই রেজাল্টটা পেয়ে সেটাকে যখন আমরা ক্রস ভেরিফাই করেছি, দেখেছি তার মধ্যে অনেক ভুল থেকে যাচ্ছে, অনেক ব্ল্যাঙ্ক ফাইল থেকে যাচ্ছে। তাহলে কোন এআই দিয়ে, তারপর এক সময় গিয়ে অ্যানথ্রপিকে আমরা গেছি, তারপরে এক সময় গিয়ে ক্লড সনেট ব্যবহার করেছি। তো এই যে আলটিমেটলি কোনখানে এসে ব্যাপারটা দাঁড়াবে, সেটা বুঝতেই আমাদের অনেক সময় লেগেছে, কারণ ইট ইজ আ ট্রায়াল এন্ড এরর। কেউ আমাদের বলে দেবে না যে এইটাই ব্যবহার কর। তো এই বিপুল পরিমাণ এই অর্থ ব্যয় এবং শ্রম ব্যয় করে ফাইনালি আমরা যেখানটা এসে দাঁড়িয়েছি, তাতে দেখা যাচ্ছে যে এই 6টা কনস্টিটিউয়েন্সি মিলিয়ে মুসলমানদের ভোটার তালিকায় তাদের অংশ হচ্ছে 51%। অথচ যাদেরকে প্লেসড আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের ভোটাধিকার এই মুহূর্তে রদ হয়ে আছে, সেখানে মুসলিমদের অংশ 92%। এই 6টা মিলিয়ে, এর মধ্যে ধরুন শামশেরগঞ্জের মতো জায়গায় 98%। শামশেরগঞ্জে মুসলিমদের পপুলেশনও বেশি, কিন্তু ধরুন আমি একটু ডেটাটা দেখছি। হ্যাঁ, ধরুন মানিকচকে ইলেকটোরেটের মধ্যে মুসলিম হচ্ছে 49.4%, মানে একদম হাফ, আধা হিন্দু। মানে যদি 100 জন ভোটার থাকে, ওখানে 50 জন হিন্দু, 51 জন হিন্দু, 49 জন মুসলিম। সেখানে অ্যাডজুডিকেশনে যাদের রাখা হয়েছে, তার মধ্যে 100 জনের মধ্যে 97 জন মুসলিম। মোথাবাড়িতে মুসলিমদের ভোটারদের মধ্যে 69% মুসলিম, অ্যাডজুডিকেশনে যাদের রাখা হয়েছে তাদের মধ্যে 97%-এর বেশি মুসলিম। বহরমপুরে 27% মুসলিম ভোটার, যারা অ্যাডজুডিকেশনে পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের অংশ 62% প্রায়। তো এই জিনিসটা বারবার আসছে। ভবানীপুরে 21% মুসলিম ভোটার লিস্টে,
তার যারা অ্যাডজুডিকেশনে গেছেন সেই লিস্টে তাদের মধ্যে 52% মুসলিম। বালিগঞ্জেও এরকম। তো সাবার ইনস্টিটিউট কলকাতা তারা এই নিয়ে খুব ভালো কাজ করছেন, তারা নন্দীগ্রামেরটা দেখিয়েছেন, সে তো আরো মারাত্মক। নন্দীগ্রামে বিরোধী দলনেতা লড়বেন, নন্দীগ্রামে 26% হচ্ছে মুসলিম ভোটার, যারা অ্যাডজুডিকেশনে গেছেন তাদের মধ্যে মুসলিমের সংখ্যা 95.5%, মানে 100 জনের মধ্যে 26 জন মুসলিম ভোটার, 74 জন হিন্দু ভোটার। যারা অ্যাডজুডিকেশনে গেছেন পাঠানো হয়েছে তাদের মধ্যে 95 জনের বেশি মুসলিম ভোটার 100 জনের মধ্যে। তো এই ডেটাটা সামনে আসছে, যখনই এটা সামনে আসছে তখন এই যে এসআইআর এর উদ্দেশ্য কি আর অভিসন্ধি কি, এই দুটোর মধ্যে মানুষের মনে অটোমেটিক একটা প্রশ্ন যাচ্ছে। মানে যদি আপনি একেবারে একটু বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ হন তাহলে এই প্রশ্নটা আসতে বাধ্য। এবার এই প্রশ্নটার উত্তর যদি নির্বাচন কমিশন না দেন তখন সেটা তখনই এর মধ্যে একটা রাজনৈতিক রং চলে আসে, যে এতে কার লাভ কার ক্ষতি আমরা জানি না। ভোটের রেজাল্ট বেরোলে পরে আমরা জানতে পারবো যে এতে কার লাভ হলো কার ক্ষতি হলো। কিন্তু 2026-এ ভারতবর্ষে সংখ্যালঘুদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যা হচ্ছে, এবং ভারতবর্ষের শাসক দলের সংখ্যালঘুদের প্রতি মুসলমানদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, কোনো রাগঢাক করা নেই তার মধ্যে, কোনো ঘোষিত দৃষ্টিভঙ্গি, তাতে মনে হয় যে এই এসআইআর এর ফলে বিজেপিকে সুবিধা করে দেওয়ার একটা অভিসন্ধি হয়তো আছে। এই ডেটা সেটা বলছে, আমি বলছি। এখানে আরো একটা খুব, এবারে অনেকেই এই আমরা যে আমাদের যে আর্টিকেলে অনেকেই বলেছেন সেটা পড়ে, তথাকথিত ভাবে তারা হয়তো বিজেপি সমর্থক, তারা বলেছেন যে এটাই তো এরাই হচ্ছে সব ঘুষপেটিয়া, যাকে প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী। প্রধানমন্ত্রী 15ই আগস্টের বক্তৃতায় এটা বলে এই যে গোটা দেশ জুড়ে আমরা দেখেছি গত বছর বাংলা ভাষীদের প্রতি একটা অত্যাচার, বিভিন্ন জায়গায় মানুষের প্রাণ চলে গেছে বাংলা বলার কারণে, এবং বাঙালি দেখলেই তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা। তখন বাংলাদেশেও একটা খুব জটিল রাজনৈতিক পরিস্থিতি ছিল, এবং তার জন্য মানুষের প্রাণ চলে গেছে। এবং প্রধানমন্ত্রী 15ই আগস্টের বক্তৃতায় লালকেল্লা থেকে এই যে গুন্ডাগিরিটা দেশ জুড়ে হচ্ছে সেটাকে উস্কানি দিয়েছেন। তো এর ফলে কি হয়েছে, বাঙালি মুসলিমদের প্রতি বিশেষ করে একটা দেশ জুড়ে একটা বিদ্বেষ এবং তাদেরকে ঘৃণা, তাদেরকে সন্দেহের চোখে দেখা, এটা তৈরি হয়েছে। যেটা প্রশ্ন হচ্ছে এসআইআর এর পদ্ধতিগত পরিকল্পনাটা নিয়ে, যে প্রথম কথা হচ্ছে 3 মাসের মধ্যে এই কাজটা করার, ঠিক ভোটের আগে কোন রকমের কাজটা শেষ করার এই বাধ্যবাধকতাটা কিসের? ধরুন 2011 সালের পরে ভারতবর্ষে জনগণনা হয়নি, 21 সালে সেন্সাস হওয়ার কথা ছিল, 10 বছরে হয়, সেটা তো হয়নি। তাতে কোন জিনিসটা আটকে আছে? কেন হয়নি? অনেক কারণ আছে, তার মধ্যে আমি যাচ্ছি না, কারণ সেন্সাস হলে অনেক সাম্প্রদায়িক যে তত্ত্ব সেগুলো মুখ থুবড়ে পড়বে, কিন্তু আমি ওর মধ্যে যাচ্ছি না। হয়নি তো, তাতে কোন জিনিসটা আটকে আছে? এবার এসআইআর আরো সময় নিয়ে করলে কি অসুবিধা? যে তাতে এই যে ভট্টাচার্য আর ভট্টাচার্যা, শের আলী আর শের আলী একসঙ্গে, এই দুটো যে একই, সেটা মানুষ দেখলে বুঝতে পারতো। হিউম্যান ইন্টারভেনশন হলে এই ভুলগুলো আসতো না, তাহলে এই মানুষগুলোর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই দুর্দশাটা হতো না। বা যেমন আমরা যখন এই ডেটাটা ডাউনলোড করেছি, আমরা কিন্তু তার একটা স্যাম্পল দিয়ে সেটাকে ক্রস ভেরিফাই করেছি ম্যানুয়ালি। তো এই সময় দিয়ে এগুলো করলে এই হিউজ সংখ্যক মানুষ লজিক্যাল অনিশ্চয়তার মধ্যে পড়তেন না। তাহলে সেই সময়টা দেওয়া হলো না কেন? এখানেই অভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠছে। এত তাড়াতাড়ি কোন রকমে ভোটের আগে ব্যাপারটাকে শেষ করতেই হবে, এবং সেই যে ফাইনাল লিস্ট, তাতে এই বহুল অংশে 90% বেশি মুসলিমরা বাদ যাবে, এটা কেন করা হলো? এই প্রশ্ন উঠছেই। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছর আমরা পরিশ্রম, নিষ্ঠা আর সাহসে ভর করে একটা ভিন্ন স্বর তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গিগ শ্রমিকদের নিয়ে কথা বলেছি সমস্ত প্রান্তজনকে নিয়ে, আমরা কথা বলেছি প্যালেস্টাইনকে নিয়ে, এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছিলাম। বাংলাদেশে যখন শাটডাউন চলছে সেই সময় প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের আত্মীয় পরিজনের খবর তুলে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। কোনো শাসককে রেয়াত করিনি। আমরা চাই নাগরিক সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই কারণেই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। আপনারা যদি যে কোনো মূল্যের অনুদান আমাদের পাঠান, তবে আমাদের পক্ষে সাহসী স্বাধীন সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া
সম্ভব হবে। এই স্ক্রিনে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে তা ব্যবহার করে আমাদের যে কোনো অঙ্কের অনুদান আপনি পাঠাতে পারেন। এবারে অনেকেই বলছেন যে এরাই হচ্ছে সেই অনুপ্রবেশকারী, মানে মানে নন্দীগ্রামে 95% যারা অ্যাডজুডিকেশনের মধ্যে পড়া হয়েছে মুসলমান, তারা সবাই অনুপ্রবেশকারী। এটা যুক্তির খাতিরে যদি আমি মেনেও নিই, এবার একটা সমস্যা আছে। ধরুন মুর্শিদাবাদে এই 4,55,000 লোকের নাম এইবারে বাদ গেছে, এই বিবেচনাধীন তালিকা থেকে বাদ গেছে। যখন এসআইআর শুরু হয়েছিল তখন এসআইআরটা কি বলা হয়েছিল, যে প্রোজেনি ম্যাপিং, মানে আপনার নাম যদি 2002 এর লিস্টে থাকে তাহলে কোনো চিন্তাই নেই, না থাকলে আপনার বাবার নাম, মার নাম, বাড়ির কারোর নাম থাকলে ম্যাপিং করতে হবে। মুর্শিদাবাদে এই আনম্যাপড পপুলেশনের সংখ্যাটা কিন্তু 2%-এর কম। অর্থাৎ এই যে মুর্শিদাবাদ একটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট, সেখানে আনম্যাপড মানে যারা 2002 এর লিস্টে কারোর সঙ্গে নিজেদেরকে ম্যাপ করতে পারেননি, এরকম জনসংখ্যা 2%-এর কম। তারপরেও কিন্তু আসল তো তারপরে তখন কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না। এবার এই যেখানে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু ভারতবর্ষের ইলেকটোরাল হিস্ট্রিতে নেই, সংবিধানে এরকম কোনো কথা নেই। এরকম কোনো, এই যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথাই নেই। এটা এই, এবং এই যে এতগুলো রাজ্যের অন্য রাজ্যে, এই বিহারে কিছুদিন আগে এসআইআর হলো, সেখানে কিন্তু কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে প্রথম যে উদ্দেশ্য নিয়ে এসআইআর তৈরি করা হলো, কোথাও কি দেখা গেল যে সেটাই সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না? তখন একটা নতুন, মানে গোলপোস্ট শিফট করা বলে একটা কথা হয়, যে আপনি গোল করতে পারছেন না, তো বল যেখানে যাচ্ছে গোলপোস্টটাকে সেখানে শিফট করে দিচ্ছেন। এটা আমরা ডিমনিটাইজেশনের সময়ও দেখেছিলাম। প্রথমে বলা হয়েছিল কালো টাকা ফিরিয়ে আনার জন্য ডিমনিটাইজেশন, তারপরে তথ্য বেরিয়ে এলো যে কিছুই কালো টাকা ফেরেনি, যা বাজারে ছিল তাই আছে। তখন বলা হলো কাশ্মীরে সন্ত্রাসবাদ আটকানোর জন্য ডিমনিটাইজেশন, অর্থাৎ গোলপোস্টটা শিফট করা। এবার এখানেও দেখা যাচ্ছে একই জিনিস হচ্ছে। মুর্শিদাবাদের মতো প্রথমে বলা হলো যে প্রচুর রোহিঙ্গা বেরিয়ে আসবে, একদম আপনি দেখতেই পাবেন কত রোহিঙ্গা আছে। বিজেপি নেতারা বললেন, রিপাবলিক বাংলা বলল যে প্রচুর রোহিঙ্গা আছে, তারা তো সব জায়গায় বেরোলেই, সকালে বাজারে বেরোলেও রোহিঙ্গা দেখতে পান, রোহিঙ্গা আছে। এবারে তার ম্যাপিং করে দেখা গেল যে মুর্শিদাবাদের মতো জায়গায়, যেটা বর্ডারও এবং যেখানে মুসলিম অধ্যুষিত, সেখানে 2% মানে 98% লোক ম্যাপিং করতে পেরেছে। তখন হয়তো ঠিক করা হলো যে তাহলে একটা অন্য কোনো, এবার একটা অন্য কিছু আনতে হবে, একটা অন্য কিছু ইন্ট্রোডিউস করা হবে। তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা বকচ্ছপ, এটাকে আনা হলো। এর কোনো প্রেসিডেন্স নেই। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি, তার 5-6টা ডেফিনিশন আছে। যদিও কোথাও পরিষ্কার করে ডেফিনিশন বলা হয়নি, কিন্তু বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন লোক কোট করেছে। 5-6টা ডেফিনিশন আছে। যেমন তার মধ্যে একটা, ধরুন যদি 6 জনের বেশি একই বাবার নাম লেখেন, এবার আছে আমার বাবা 8 জন ভাই বোন, আমাদের আগের জেনারেশন এটা খুব কমন ছিল। এবার 6 জনের বেশি একই বাবার নাম লিখলে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কি অপরাধ ভারতে? এবারে তার জন্য আপনার ভোটাধিকার চলে যাচ্ছে, এটা বুঝতে পারেন, এটা বুঝুন, বয়সের ফারাক, মানে অপরাধ মানে এটা তার জন্য কি করা হচ্ছে না, যেটা আপনার একটা গণতন্ত্রে আপনার প্রাথমিক যে অধিকার ভোট দেওয়ার, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে না যে এটা আছে তাই জন্য তুমি এটা একটু এনশিওর করো, বা এটা ঠিক তো, এটুকু জিজ্ঞেস করা হচ্ছে না, আপনার ভোটাধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, বকলমে নাগরিকত্ব চলে যাচ্ছে। এবার সেটা আমি আসছি। বা ধরুন একটা স্পেস আছে, ধরুন আমরা বসিরহাট উত্তর বিধানসভার বেগমপুর বিবিপুর পঞ্চায়েত, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে গ্রামের পর গ্রামে শয়ে মুসলিমদের নাম বাদ চলে গেছে। একটা 5 নম্বর বুথে, বড় গোবরা বলে একটা গ্রাম আছে, তার 5 নম্বর বুথে 358 জন ছিল, তার মধ্যে 340 জন মুসলিমের নাম বাদ চলে গেছে, সবাই মুসলিম। তো অন্তত 50 জন বিএলওর নাম বাদ চলে গেছে। আমরা একটা আর্টিকেল করেছি, আমার সহকর্মী করেছে, সেখানে আমরা দেখেছি, ধরুন বাবার নাম শের আলী আলম, এবারে শের আলী একসঙ্গে না মাঝখানে একটা স্পেস, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এর জন্য তার ছেলে বিএলও, তার নাম বাদ চলে গেছে। এবারে আমি তো এর যে ইমোশনাল অ্যাসপেক্টটা সেটা ছেড়েই দিচ্ছি, যে বিএলও মাথার গাম পায়ে ফেলে সমস্ত ব্যাগার খাটনি একটা এতদিন ধরে করলো, তারপর তার নিজেরই এই দশা হলো, সেটা আমি ছেড়ে দিচ্ছি।
সেটা একটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, সেটা ছেড়ে দিচ্ছে। তাহলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর চেয়ে ইললজিক্যাল কিছু হয় না। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা এসআইআর এর শুরুতে ছিল না, এটা মাঝপথে আনা হলো, যে যারা ম্যাপড তাদের মধ্যেও লজিক্যাল ডিসক্রিপেন্সি খোঁজা হবে। আমি আপনাকে বলছি, একটা সফটওয়্যার তৈরি করা, যেখানে ধরুন আমার পদবী ভট্টাচার্য, এর 5 রকম বানান হতে পারে। রোমান হরফে লিখলে YA হতে পারে, YA হতে পারে, JEE হতে পারে, কেউ JYAও লেখে। এর একটা সফটওয়্যার তৈরি করা যেখানে এই সবগুলো ভ্যারিয়েন্টকে একই সারনেম হিসেবে ধরা হবে, এই সবগুলো রূপভেদকে, এরকম অসংখ্য পদবী আছে, বেশিরভাগ পদবী, হ্যাঁ, যেগুলোর একটু মানে মনোসিলেবিক নয়, যেগুলোর মধ্যে সিলেবল একটু বেশি, একটু লম্বা, সেগুলোতে বানানের ভেদ হতেই পারে। আর প্রপার নাউন বানান দিয়ে আটকানো যায় না, এটা বেসিক যারা একটুখানি ব্যাকরণ জানে তারা জানে, প্রপার নাউন আপনি যা খুশি বানান লিখতে পারেন। হ্যাঁ, বাংলাতেও ভট্টাচার্য কেউ রেফ জফলা লেখে, কেউ শুধু জফলা লেখে, কেউ শুধু রেফ লেখে। এবারে এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে তার নামটা ভোটার লিস্ট থেকে সরিয়ে দেওয়া এবং তাকে এই যে আরেকবার লাইনে দাঁড় করানো, এটা অমানবিক। কোন রাষ্ট্র এটা যে করতে পারে তার নাগরিকদের প্রতি, এটা অকল্পনীয়। দেখো, প্রথমে যখন 58 লক্ষ নাম বাদ গেছিল, পরে আরো 5 লক্ষ যোগ হয়েছে, 63 লক্ষ, মানে যারা ASDD, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, তখন কিন্তু গন্ডগোলটা এই পর্যায়ে পৌঁছয়নি। তখনও কিছু মানুষ ভুল করে তাদের মৃত বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। বিহারেও দেখেছিলাম আমরা, এখানেও হয়েছিল যে রাজনৈতিক নেতারা তাদের মঞ্চে এনে উপস্থিত করেছেন যাদের নাম মৃত বলা আছে। সেখানে ভুল হতে পারে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পর এই জিনিসটা যারা মানে জেনারেশনের পর জেনারেশন ওই জায়গায় আছেন, বছরের পর বছর ভোট দিয়েছেন, এবং ধরুন আমরা যদি আমাদের কথা বাদ দিয়ে আর একটু চিন্তা করি, যারা গরিব মানুষ, যারা অল্প শিক্ষিত মানুষ, তাদের বিভিন্ন নথিতে বানানের ভুল হওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আমাদের মতো দেশে, যেখানে বিভিন্ন জায়গায় সাক্ষরতার হার কম। এটা খুব স্বাভাবিক। যিনি দিনমজুর, যিনি ক্ষেত মজুর, যিনি রাজমিস্ত্রি, তাদের মধ্যে যারা অল্প শিক্ষিত, তাদের এই ভুলগুলো হওয়া স্বাভাবিক। গ্রামের থেকে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য কত কত টাকা নিয়ে লোক জানেন হচ্ছে। তো এইবারে তাদেরকে এবারে বলা হচ্ছে যে প্রথম কথা লাইনে দাঁড়াতে হচ্ছে, এবার অনেক জায়গায় বলছে তাহলে অনলাইনে ফিল আপ করো। এবারে মানে এখনো বিভিন্ন সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষে গ্রামাঞ্চলে স্মার্টফোন ব্যবহারের হার 20% এর দিক, এবং এতটাও তারা সচ্ছল নয়। তাহলে 80% লোক স্মার্টফোন ব্যবহার করেন না। যারা ব্যবহার করেন, বা বাড়িতে হয়তো একজন ব্যবহার করেন, বাবা মা ব্যবহার করেন না, ছেলে মেয়ে ব্যবহার করে, তাদের পক্ষে সেই ওটিপি দিয়ে তাদের সমস্ত নথি ভরে, মানে কবে ওটা পোর্টাল খুলছে সেটা জেনে এই কাজটা করা, মানে একটু গল্পের কথা বলছি। এই বিভূতিভূষণের জাস্ট মনে পড়ে গেল, বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসে ভানুমতি বলে একটি চরিত্র আছে। তো সে চকমকি টোলায় থাকে। তো তাকে সত্যচরণ, যে উপন্যাসের, কলকাতা থেকে সে ওই গ্রামে গেছে, তো সত্যচরণ তাকে জিজ্ঞাসা করেছে, তুমি কখনো কোনো শহর দেখেছো? তখন বলছে, না বাবু। কোন শহরের নাম জানো? বলছে, হ্যাঁ, গয়া, মুঙ্গের, পাটনা। তখন বলছে, কলকাতার নাম শুনেছো? বলছে, হ্যাঁ বাবুজি। যে কলকাতা কোথায় জানো? বলছে, না, কোন দিকে? তখন বলছে যে আমরা যে দেশে জানি, যে দেশে থাকি তার নাম জানো? তখন ভানুমতি বলছে যে আমরা গয়া জেলায় থাকি। বলছে, ভারতবর্ষের নাম শোনোনি? তখন ভানুমতি বলছে, না তো। ভারতবর্ষ সেটা কোন দিকে? তাহলে এই যে ভানুমতি, এরকম অজস্র ভানুমতি আমাদের দেশের বিভিন্ন গ্রামে আছে। তাদেরকে যদি বলা হয় এখন স্মার্টফোন দিয়ে অ্যাপ্লাই করো তোমার ভোটার তালিকায় নাম ফিরিয়ে আনার জন্য, এটা অমানবিক, অযৌক্তিক এবং এটা ক্ষমাহীন। তো এই জিনিসটা হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সুপ্রিম কোর্টের ভূমিকা। কারণ মানুষের একটা ভরসা আছে যে আমাদের আর কেউ, মানে এটা ওই একটা হিন্দি ছবিতে এই কথা ছিল, খুব বিখ্যাত হয়েছিল, যে আর কেউ আমাদের না দেখুক, কোর্ট আমাদের ঠিক দেখবে। তো সুপ্রিম কোর্ট বললো যে
প্রথমে এবার কিন্তু ভোট সুপ্রিম দিতে না কোর্ট- পারলেও হ্যাঁ, সমস্যা এটা নেই। কিরকম ধরুন, প্রথমে সুপ্রিম কোর্ট একটা জায়গায় একটা গঠনমূলক কাজ করেছে, এটা হচ্ছে এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছে। এটাও কিন্তু হতো না যদি মুস্তারি বানু এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে না যেতেন। সেই মামলাটাতে মোস্তারি বানু, যিনি একজন সিপিএম সমর্থক, তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি সেখানে যোগ দেন এবং তিনি নিজে অ্যাপিয়ার করেন অ্যাজ পার্টি ইন পার্সন। তো তাতে ব্যাপারটা খুব প্রচারে আসে। তাতে সুপ্রিম কোর্ট বলেন যে জুডিশিয়াল অফিসাররা এই কাজটা করবে। তাতে না হলে কিন্তু 60 লক্ষ লোকের নাম বাদ চলে যেত। মানে যারা বিবেচনাধীন ছিল। হ্যাঁ, ওই যে পুরো জুডিশিয়াল প্রসেসটা এলো, ট্রাইব্যুনাল তারপরে তৈরি হলো, এই সবকটা সূত্রপাত কিন্তু ওই মামলাটাতে। না হলে 60 লক্ষ মানুষের নাম বাদ চলে যেত, এখন 27 লক্ষের কাছে। তো ওইখানে সুপ্রিম কোর্টের ভূমিকাটা সদর্থক ছিল। তারপরে দেখলাম এই যে 3 জনের বেঞ্চ, যাতে মাননীয় প্রধান বিচারপতিও আছেন, তারা বললেন যে এইবারে ভোট দিতে পারছেন না তো কি হয়েছে, পরের বার ভোট দেবেন। এবারে মানে এটা মানে মহামান্য বিচারপতিদের কথা, এবার এটা কি মেনে নেওয়া যায়? মানে সেই নজরুলের গানে আছে যে মানে সবকিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্য হবে, মানে ততদিন আমাদের অপেক্ষা করা উচিত যে কবে সব চলে যাবে। মানে এখন এইটুকু গেছে, তাতে কেন চিন্তা করছেন, পরে ভোট দেবেন। এবং এই বলুন, এবং একটা বিষয়, যাদের ভোট ব্যাংক বলে দেখা হয়, ব্যবহার করা হয়, ভোট মিটে গেলে তাদেরকে নিয়ে কি কেউ কেউ ভাবিত হবে, চিন্তিত হবে, তাদের জন্য কাজ করবে? আমাদের অভিজ্ঞতা তো বলছে হবে না। কোনোদিনও কি দেখেছেন? আমি আমার জনপ্রতিনিধিকে ভোটের আগে ছাড়া কোনোদিনও দেখিনি। আমি বলবো আমি কোথাকার ভোটার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। আমি সোনারপুর দক্ষিণের ভোটার। ওহো, আমি আমার আচ্ছা। জনপ্রতিনিধিকে, মানে সেটা স্তরে হোক, মানে অ্যাসেম্বলি হোক বা হ্যাঁ। পার্লামেন্টের হোক, আমি ভোটের আগে ছাড়া কখনো দেখি। বিধানসভায় তো আর- কথা রাখতে দেখেছেন? বিধানসভায় আপনাদের কথা এটা- তুলে ধরতে? না 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 বা দেখিনি। না 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 লোকসভায়? না দেখিনি। আমি একজন সাংবাদিক, আমি হলফ করে বলতে পারি যে 90% মানুষের চেয়ে বেশি রাজনীতির খবর আমি রাখি, পেশাগত হ্যাঁ। কারণে রাখতে হয়। হ্যাঁ। আমি কোনোদিন শুনিনি যে আমার বিধায়ক আমার কথা বা আমার সমস্যার কথা বলেছেন, বা এই যে এই আলোচনায় গিয়ে লাভ নেই, এটা একটা অন্য আলোচনা, এটা খুব জটিল হ্যাঁ। আলোচনা। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা বলে যে তারা এসে ভোটের পরে আপনার পাশে দাঁড়িয়ে, এবং তাদের দায়ও নয়, এই পুরো সিস্টেমে দায়টা আপনার উপর চাপানো হচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্ট আছে, তাও আপনাকে কি প্রমাণ দিতে হবে। এবারে মানুষ ভাবে যে আদালত অন্তত থাকবে আমার পাশে। এবার আদালত দেখা যাচ্ছে নেই, মানে তারা, এটা অবিশ্বাস্য আমার কাছে যে একটা ইন্টারিম অর্ডার পর্যন্ত তারা দিচ্ছেন না। ধরুন আমি যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের কথা বললাম, সেটা ছাড়া আরেকটা রুল আছে যেটার নাম হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960। এখানে এই ড্রাফট রিভিশন কিভাবে হবে সেটা এই রুলের অধীনে বলা আছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আমরা ফাইনাল ইলেকটোরাল রোল কাকে বলতে পারবো সেটা ডিফাইন করা আছে, তার সংজ্ঞায়িত করা আছে। সেখানে বলা আছে ফাইনাল ইলেকটোরাল রোল কাকে বলতে পারবো, যার ড্রাফট প্রথমে বেরোবে, ক্লেম এবং অবজেকশন হবে এবং সেই অবজেকশনগুলোর রিড্রেস করা হবে, তবে গিয়ে যে রোলটা বেরোবে তাকে আমরা ফাইনাল রোল বলতে পারবো। এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950-এ বলা আছে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল রোল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আগের রোলটাকেই ইলেকটোরাল রোল ধরা হবে। সেই ভিত্তিতে এবারে নির্বাচন এই হবে। জিনিসটা তো এখানে হচ্ছে না। এখনো তো 27 লক্ষ মানুষের নাম বাইরে আছে, এবং যারা হয়তো ফিরে আসতে পারেন, যাদের হয়তো একটা নামের মধ্যে স্পেস পড়ে গেছে, যে ভুলটা তাদের নয়, এই ভুলটা কিন্তু ইলেকশন কমিশন যে এআই টুল ব্যবহার করছে, যে সফটওয়্যার ব্যবহার করছে সেটার ভুল, বা ধরেও যদি তাদের লেখার ভুল, যেটা হতেই পারে, সেই কারণে 27 লক্ষ লোকের নাম বাদ গেছে, তারা ফিরে আসতে পারেন। তাহলে এই ব্যাপারটা এখনো সম্পূর্ণ হয়নি, অথচ এইটাকে ফাইনাল রোল ধরে নিয়ে ভোট হচ্ছে। আমাদের অলরেডি ফ্রিজ হয়ে গেছে লিস্ট প্রথম ফার্স্ট ফেজে। তো এই জিনিসটা আমার সীমিত বুদ্ধিতে তো সম্পূর্ণভাবে কনস্টিটিউশনাল প্রভিশনের বিরোধী, সেটা মেনে নেওয়া হচ্ছে। এবং এই যে কথাটা বলা হয়েছে যে এখনো তো সব যায়নি, পরের বার দেবেন, আসামের কথা আসবেই। 1997 সালে আসামে নিবিড় সংশোধন হয়েছিল। এই যে পরেরটাতেই ভোট দেবেন, এটার আমি আপনাকে বাস্তবটা বলছি। খুব ভালো হয় যদি পরেরটাতে আমিও চাই। আমি তো চাই যে যারা বৈধ তারা এবারেই ভোট দিতে পারছেন না, পরেরটায় দিলে খুব ভালো হবে। আসামে কি হয়েছে,
1997 সালে 3.5 লক্ষের কাছাকাছি মানুষকে ডি ভোটার বা ডাউটফুল ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারপরে একটা ফরেনার্স ট্রাইব্যুনাল, আমাদের এখানে যেমন অ্যাপেলেট ট্রাইব্যুনাল হয়েছে, ওখানে একটা ফরেনার্স ট্রাইব্যুনাল হয়েছিল, যে কারা বিদেশি কারা বহিরাগত সেটা নির্দিষ্ট করার জন্য। প্রায় 2.5 লক্ষ মানুষকে সেখানে পাঠানো হয়েছিল। তার বহু সংখ্যক মানুষকে সেখান থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। যাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি তারা আজ অব্দি সেই ডি ভোটারের তকমা কিন্তু মুছতে পারেননি। এখনো অব্দি একটা জমি কিনতে গেলে, একটা বিয়ের রেজিস্ট্রেশন করতে গেলে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। 97 সাল মানে আজ থেকে 30 বছর আগে। তাহলে এই যে আজকে আপনাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, কালকেই ঢুকে পড়বেন এই জিনিসটা। এবং এখনো পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনাল কি করবে, মানে অ্যাপেলেট ট্রাইব্যুনাল, তার কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা কোথাও নেই। লোকে শুধু লাইন দিয়ে আছে। লাইন দেওয়াটা আমরা একটা জিনিস আমরা করতে পেরেছি, হ্যাঁ, এক ভারত শ্রেষ্ঠ ভারত, তাতে একটা জিনিস হচ্ছে যে মানুষ লাইন দিচ্ছে। আজ গ্যাসের জন্য লাইন, কাল এটিএম এর লাইন, পরশু আরেকটা কিছুর লাইন, তেল গ্যাস ভরা অটোয় গ্যাস ভরার লাইন, মানুষ লাইন দিতে শিখে গেছে। তো এবারে মানুষ লাইন দিয়েছে, 19টা করা হয়েছে ট্রাইব্যুনাল, সেখানে গিয়ে গিয়ে মানুষ লাইন দিচ্ছে। এবারে লাইন দেওয়াটা সহজ কাজ বলুন তো? যিনি একজন দিনমজুর ক্ষেতমজুর, তাকে একদিন লাইন দেওয়া মানে তার একদিনের রোজগার নষ্ট। তার বাড়িতে 5টি লোক আছে যাদেরকে খাওয়াতে হবে, তাহলে তাকে মাসে 3 দিন গিয়ে যদি লাইন দিতে হয়, তার 3 দিনের রোজগার নষ্ট, এবং তাকে 50 কিলোমিটার হয়তো ট্রাভেল করতে হবে লাইনটা দেওয়ার জন্য। এটা হচ্ছে। এবার আপনি নাগরিকত্বের প্রশ্নটা তুলেছিলেন, আমি সেখানে আসছি। যে এই যে বিপুল সংখ্যক মুসলমান, এদের মধ্যে 92% মুসলমান 6টা কনস্টিটুয়েন্সিতে আমরা দেখিয়েছি। খুব দুঃখের সঙ্গে বলছি, সত্যিকারের দুঃখ এটা, যে 2026-এর ভারতবর্ষে একজন গরিব মুসলমানের এই রাষ্ট্রের প্রতি এই ভরসা নেই যে তার ভোটাধিকার চলে যাওয়া মানেই তার নাগরিকত্ব চলে যাওয়া নয়। অলরেডি শুভেন্দু তো বলেনি, ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী কালকে বলেছেন, আজকে টাইমস অফ ইন্ডিয়ায় আছে, যে যাদের বাদ দেওয়া হয়েছে তার ভারতবর্ষের নাগরিক নন। তাহলে ভোটাধিকার চলে যাওয়া আর নাগরিকত্ব চলে যাওয়া, এর পরবর্তী পদক্ষেপ যে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2026-এর ভারতবর্ষে একজন মুসলমানের, আপনি বলুন তো, সেই আস্থা আছে এই রাষ্ট্রের প্রতি? যে আকলাখের ভারতবর্ষ, যেখানে বিফ না খাওয়া সত্ত্বেও তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, যেখানে হিমন্ত বিশ্ব শর্মা বা যোগী আদিত্যনাথের মতো কমিউনাল নেতা যারা মুখ্যমন্ত্রী, তাদের যে ভারতবর্ষ, আরএসএস বিজেপির যে ভারতবর্ষ, যেখানে গঙ্গার উপরে নৌকায় ইফতার করলে জেলে থাকতে হয়। গত 2 মাস ধরে জেলে আছে কতগুলো ছেলে, তারা গঙ্গায় নৌকার উপর ইফতার করেছে বলে, বিরিয়ানি খেয়েছে বলে। সেই ভারতবর্ষ, যেখানে বাঙালি মুসলিম হলে পিটিয়ে মেরে ফেলা হতে পারে এই ভয়ে মানুষ থাকে, এই ভয়ে অন্য জায়গায় কাজ করতে যাওয়া বন্ধ করে দিতে হয়, সেই ভারতবর্ষ, সেখানে একজন গরিব মুসলমানের এই আস্থা ভরসা নেই রাষ্ট্রের প্রতি। এই পুরো জিনিসটাকে একটা ছবি হিসেবে দেখতে হবে। আমাদের প্রতিদিন আমাদের দেশে মুসলমানদের সঙ্গে যা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এক একটা কেন্দ্র থেকে 95% অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশনই মুসলমান, এটা একটা ভয়ঙ্কর সাইন আমার মনে হয়। তাহলে ভোটে কি প্রভাব পড়বে? এটা তো হচ্ছে লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে। দেখুন, মানে এটা, মানে আমি সবসময়, আমরা সাংবাদিক, মানে আমরা প্রথম কথা ভবিষ্যৎবাণী করতে চাই না। কারণ প্রথম কথা, মানে যেহেতু একটা সাংবাদিকতার পরিচয় লেগে গেছে, আমি ব্যক্তিগতভাবে কিছু ভাবলেও সেটাকে আমার মানে সাংবাদিকতার সত্তা দিয়ে সেটা দেখা হয়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। দেখুন, ভোটে অনেক কিছুর প্রভাব পড়বে। ভোট পাটিগণিত নয়। এই যে আমরা একটা ড্রয়িং রুমে বসে আছি, এখানে ভোটটা হয় না। আমরা যারা সাংবাদিক, যারা রাস্তায় যাই, তারা জানি যে ভোটটা অন্য জায়গায় হয়, ভোট এখানে হয় না। এবার ধরুন অনেক কিছুর প্রভাব পড়বে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবঙ্গে ভোটে কিসের কিসের প্রভাব পড়বে, এসআইআর তার মধ্যে অন্যতম। অঙ্ক বলছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আরো অনেক কিছুর প্রভাব পড়বে। যেমন ধরুন 58 লক্ষ যে এএসডিডি বা 63 লক্ষ, সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এই 63 লক্ষের মধ্যে কতজনের নামে ভুয়ো ভোট পড়ত, এই প্রশ্নটা কিন্তু উঠবে। এই প্রশ্নটা কিন্তু, এটা কিন্তু প্রভাব ফেলবে। ওইখানে যারা অ্যাকচুয়ালি ভোটার নন কিন্তু নাম আছে,
তাদের মধ্যে অনেকের নামে হয়তো ভুয়ো ভোট হতো। ধরুন আরজি করের মতো একটা আন্দোলন। কেন আমি আরজি করের কথা বলছি? কারণ আমরা যেটুকু সাংবাদিকতা করেছি, আমি আপনি, ধরুন মানুষ অনেক কিছু নিয়ে সরকারের উপর খেপে যায়, কিন্তু সব কাজ ফেলে রাস্তায় নেমে পড়ে, এটা কিন্তু হয় না। কিন্তু অভয়ার মায়ের, হ্যাঁ আমি সেটাতে আসছি। আরজি কর আন্দোলনটা আমার কাছে খুব মানে অবিস্মরণীয়, তার কারণ এইটা, মানে মানুষ যাদের কোনো রাজনৈতিক সক্রিয় রাজনৈতিক পরিচয় নেই, তারা যেভাবে রাস্তায় নেমেছিলেন সেটা অভূতপূর্ব। সেটা কি এখনো আছে? মানে সেই রাগটা আছে কি? এবার তার সঙ্গে তার উল্টো দিকে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, সেটাও আবার কাজ করবে, মানে এই সরকারের ফরে কাজ করবে। ধরুন শিক্ষা নিয়ে আমাদের রাজ্যে যা হয়েছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, মানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থা। আপনি যদি স্বাস্থ্য, শিক্ষা, এর কর্মসংস্থান, বিভিন্ন যে বেসিক এগুলো দেখেন, পরিকাঠামো, সবচেয়ে বেশি ক্ষতি আমাদের রাজ্যে হয়েছে শিক্ষা ব্যবস্থা। সেগুলোর প্রভাব পড়বে, এইগুলো সবেরই ভোটে প্রভাব পড়বে। ভোটটা পাটিগণিত নয়, মানে আগের ইলেকশনে তৃণমূলের সঙ্গে বিজেপির 50,000 ব্যবধান ছিল, এইবারে 20,000-এর নাম বাদ চলে গেছে। অর্থাৎ কি হলো, এই পাটিগণিতে ভোটটা হয় না, এটুকু আমি আপনাকে বলতে পারি। বহু বিজেপি ভোটারের নামও বাদ গেছে, মতুয়াদের নাম বাদ গেছে, অনেক তপশিলি জাতি উপজাতির নাম বাদ গেছে, যারা বিজেপির ভোটার তাদের নামও বাদ গেছে। কিন্তু অবশ্যই এসআইআর এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা, আমি আবারও বলছি, সেটা অঙ্ক বলছে, আমি বলছি না। কিন্তু হিন্দুদের নামও তো বাদ গেছে। সুতরাং এই সব মিলিয়ে কি হবে সেটা 4 তারিখেই বলবো, আর তার আগে আমি বলতে চাই না এই ব্যাপারে, বা আমার জানাও নেই, কি করে জানা থাকবে। এই সবের মিলিত প্রভাব, এই কিছুদিন আগে মমতা ব্যানার্জি একটা সভায় জিজ্ঞেস করেছিলেন আপনাদের কাদের কাদের নাম বাদ যাচ্ছে, হাত উঠেছে, দেখেছিলেন তো সেই কতজন হাত তুলেছিল। ধরে নিচ্ছি তার মধ্যে কিছু যদি এমনি হাত তুলে থাকে, হয়তো প্রশ্ন শুনতে পাইনি, সবাই তুলছে দেখে হাত তুলে দিয়েছে, তাও যদি হয় তাহলেও সংখ্যাটা ম্যাসিভ। দেখা যাক। এবার বিহারে এসআইআর করে ভোট হয়েছিল, তার একটা অবিশ্বাস্য রেজাল্ট এসছে। বিহারের রেজাল্ট যদি আমায় কেউ বলে যেটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের রেজাল্ট, আমি মানতে রাজি নই। এবং মানে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাওয়ার পরেও সেখানে ভোটার লিস্টে মানে টোটাল ভোটারের নাম্বার চেঞ্জ হয়েছে, সেটা কি করে হয়েছে আমরা কেউ জানি না। তো এখানে যখন নরেন্দ্র মোদীরা বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, ফেয়ার ইলেকশন হবে, ফেয়ার কোথায়? যেখানে 27 লক্ষ লোককে বাদ দিয়ে রেখেছেন, সেখানে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার কোথায়? সব মিলিয়ে তো 91 লক্ষ, তার মধ্যে আমি ধরে নিচ্ছি ডেড শিফটেড আছে। এই 27 লক্ষ তো আমি জানি যে নামের বানানের ভুলের কারণে বাদ গেছে। কোনো রাষ্ট্র এটা করতে পারে? মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ধারণা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, সার্বজনীন ভোটাধিকার, এবং সেটাকে আপনি জানেন নিশ্চয়ই প্রত্যেক ভোটের আগে প্রচার করা হয় যে ভোট দিন, আরো সংখ্যা, এটা আপনার অধিকার। এখানে বলা হচ্ছে আপনি আপনার নামের বানানে একটা জফলা পড়েনি বলে আপনি ভোট দিতে পারবেন না। এবারে এটা, এবং এটা সুপ্রিম কোর্ট, এটা নাগরিকত্বের সঙ্গে জড়িত, অবশ্যই জড়িত। সেটা মানে সেটাই ভয়, সেটাই শঙ্কা, যেই যাদের নাম বাদ যাচ্ছে তারা সমস্ত নাগরিক অধিকার এরপরে পাবেন তো? আমাদের ইতিহাস এবং আমাদের বর্তমান পরিস্থিতি সেই বিষয়ে কিন্তু সন্দেহ জাগিয়ে তুলছে। দেখা যাক কি হয়। 4 মে রেজাল্ট বেরোলে দেখতে পাবো আমরা, সেটাই আমরা দেখতে পাবো। তার সঙ্গে এসআইআর এর প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু প্রথম পর্বে যাদের ভোট তারা তো আসতে পারছে। হ্যাঁ। এবং আগামীকালই তো হচ্ছে সেকেন্ড ফেজের ফ্রিজ, মানে তালিকা নির্ধারিত হয়ে যাবে, তারপর কেউ ঢুকতে পারবে না। সুতরাং আজকের মধ্যে কতজন ট্রাইব্যুনাল কতজনকে ক্লিয়ার করবে, এক প্রকার ভারতের ইতিহাসের মানে গণতন্ত্রের ইতিহাসে যদি বলে একটা কালো অধ্যায় বলা যায়। এবং এর মধ্যে আপনি দেখেছেন তো একজন রিটায়ার্ড আর্মি ম্যান, তাকেও বাদ চলে গেছে। নন্দলাল বসুর পৌত্র, নন্দলাল বসু আমাদের যে সংবিধান তৈরি হয়েছে তার ইলাস্ট্রেটর, তার পৌত্র, তার নাম বাদ চলে গেছে। এবার তিনি বলেছেন, তার বোধহয় 82 বছর বয়স, তিনি বলেছেন আমার আর কিছু যায় আসে না। ঠিকই বলেছেন, এই বয়সে উনি কি করবেন? কিন্তু তিনি ওটা বলতে পারেন, কিন্তু একজন গরিব মুসলমান সেটা বলতে পারে না, তার সেই ভরসা এই রাষ্ট্রের প্রতি নেই। তুমি দেখা যাক কি হয়। আর অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইনস্টেট.মি।